জুলাই বিপ্লবে জনগণ জীবন দিয়েছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের জন্য, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য। রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন যতদিন না হবে আমাদের লড়াই চলতেই থাকবে। গণভোটের রায় যতদিন কার্যকর না হবে ততদিন আমাদের লড়াই চলতেই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই বিপ্লবের আজকের দ্বিতীয় বার্ষিকী এই প্রোগ্রাম। জুলাই বিপ্লব কেন হয়েছিল এটা আমরা সবাই জানি। জুলাই আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কারের দাবিতে। কোটা ছিল 5 ভাগ মানুষের জন্য 56 ভাগ কোটা, আর 95 ভাগ মানুষের জন্য কোটা ছিল 44 ভাগ। এ কারণেই এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল। কিন্তু ফ্যাসিবাদী সরকারে যারাই থাকে তারা সরকারের বিরুদ্ধে কোনো কথা এবং কাজ সহ্য করতে পারে না, যার কারণেই তারা সেই দিনের ছাত্রদের মিছিলে গুলি চালিয়েছিল। ছাত্রদের বিশেষ করে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্রনেতা, শিবির নেতা জনাব ছাত্রনেতা আবু সাইদকে যেভাবে হত্যা করা হলো, আবু সাইদ এইভাবে বুক পেতে দিয়েছিলেন। বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছে গুলি কর। আর এই নিষ্ঠুর ফ্যাসিবাদী সরকারের পুলিশ নিষ্ঠুরভাবে তাকে গুলি করে হত্যা করে। আবু সাইদ হত্যাকাণ্ডের পরেই আন্দোলনের নতুন মাত্রা যুক্ত হয়, আন্দোলন টার্নিং পয়েন্টে চলে যায়। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এরপরে আর ছাত্রদের আন্দোলন থাকে না। এরপরে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সরকারি কর্মকর্তা, কর্মচারী সহ সকল শ্রেণী পেশার মানুষ ছাত্রদের এই আন্দোলনে একীভূত হয়ে যায়। সবাই তখন আর এই আন্দোলন আর কোটা সংস্কারের আন্দোলন থাকে না। এই আন্দোলন এক পর্যায়ে সরকার পতনের আন্দোলনে পরিণত হয়, যে আন্দোলনের মধ্য দিয়ে 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সবচাইতে ইতিহাস এত নিষ্ঠুর। আন্দোলন দমন করে ক্ষমতায় থাকার জন্য 1 আগস্ট জামাত শিবির নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। কিন্তু নিষিদ্ধ হওয়ার পর আন্দোলন কি দুর্বল হয়েছিল না শক্তিশালী হয়েছিল? কিরকম শক্তিশালী? অনেক শক্তিশালী হয়েছিল। জামাত শিবির নিষিদ্ধ যেদিন করেছেন শেখ হাসিনা, সেই দিনই তার পতনের যাত্রা শুরু হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 1 আগস্ট জামাত শিবির নিষিদ্ধ হয়েছিল। 1, 2, 3, 4, মাঝখানে কয়দিন? 3 দিনের মাথায় হাসিনার দল সহ নিষিদ্ধ হয়ে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। উনি 2 তারিখেও বলেছিলেন শেখের বেটি পালায় না, বলছিল কি না? পালাইছে না? খালি পালাইছে? ভাত রান্না ছিল, তরকারি রান্না ছিল, ওইটা খাওয়ারও ভাগ্য হয় নাই। বড় বড় বোয়াল মাছ, চিতল মাছ রান্না হয়েছিল, আপনারা জানেন তো এগুলি সব। আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবার সংসদ অধিবেশনে একটা রিপোর্ট দিয়েছেন, শেখ হাসিনা 1 বছরে খাইছে 35 কোটি টাকা। কত? 1 বছরে যদি একজন মানুষ 35 কোটি টাকা খায়, তাহলে একদিনে কয় কোটি খাইছে? একদিনে কয় লাখ খাইছে? গড়ে 10 লাখ টাকা করে একদিনে খাইছে। খাইছে না চুরি করছে? এ ব্যাপারে কি আর বলার অপেক্ষা রাখে? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আন্দোলনের চূড়ান্ত পয়েন্ট ছিল 4 তারিখে। 4 তারিখে পুলিশ, বিডিআর, র্যাব, এসবি, ডিজিএফআই, যত গোয়েন্দা সংস্থা আছে, আওয়ামী লীগ,
ছাত্রলীগ, গুন্ডা লীগ, হুন্ডা লীগ, চাপাতি লীগ, যত লীগ আছে সব সম্মিলিতভাবে ছাত্র জনতার উপর হামলা ঝাঁপায়ে পড়ছিল। কিন্তু আপনারা জানেন ওই দিন সারা বাংলাদেশে একটি জায়গা থেকেও ছাত্র জনতাকে তারা হটাইতে পারে নাই। কার্যত সরকারের পতন 4 তারিখেই হয়ে গেছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 5 তারিখে সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। তারা প্রায় 2 বছর দেশ শাসন করেছে। এরপরে গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। আরেকটি কথা মাঝখানে বলে নেই, সময় বেশি নাই। অন্তর্বর্তীকালীন সরকার আমরা মনে করেছিলাম নিরপেক্ষ সরকার, এই সরকারও ষড়যন্ত্রের সরকার হিসেবে ভূমিকা পালন করেছে। এই সরকার জামাত যাতে ক্ষমতায় না আসে, জামাত যত ভোটই পাক, জামাতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না, এটাই ছিল এই সরকারের অনেক উপদেষ্টা এবং কর্মকর্তার টার্গেট। যার কারণে ইতিহাসের সাক্ষী অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা প্রথম দিনই সরকারের মন্ত্রী পরিষদের মন্ত্রী হিসেবে যোগদান করেছেন। আর একজন প্রধান আইন কর্মকর্তা আইন মন্ত্রী হিসেবে সরকারে যোগদান করেছেন। আর একজন উপদেষ্টা রেজওয়ানা হাসান, উনি বলছেন আমরা জামাতকে ক্ষমতায় আসতে দেই নাই। তাহলে বোঝা যায় জামাতকে ক্ষমতায় আসতে না দেওয়ার পিছনে ইউনূস সরকারের একটা বড় অংশ এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, যে কথা বলতেছিলাম 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনে মানুষ 2টা ভোট দিয়েছে। একটা ভোট দিয়েছে জাতীয় সংসদ সদস্যের ভোট, আর একটা ভোট দিয়েছে গণভোটের রায়। গণভোটের পক্ষে প্রায় 70% মানুষ হার পক্ষে ভোট দিয়েছে। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে এই সংখ্যাগরিষ্ঠতার জোরে, গায়ের জোরে পার্লামেন্টে গণভোটের রায় বাতিল করে দিয়ে 70% মানুষের মতামতকে তারা বাতিল করে দিয়েছে। যে সরকার জনগণের 70% জনগণের রায় বাতিল করে দেয়, এই সরকারকে জনগণের সরকার বলা যায় না। এই সরকার ষড়যন্ত্রের সরকার। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, গণভোট বাতিল করেছে। আপনার সুপ্রিম কোর্টের স্বাধীন বিচারালয় বাতিল করে দিয়েছে, স্বাধীন দুর্নীতি দমন কমিশনের অধ্যাদেশ বাতিল করে দিয়েছে, গুম খুন অধ্যাদেশ বাতিল করে দিয়েছে, মানবাধিকার কমিশন বাতিল করে দিয়েছে। এই বাতিল করার মধ্য দিয়ে কি বুঝায়? বাতিল করার মধ্য দিয়ে সরকার এই মেসেজই গোটা জাতিকে দিয়েছেন, হাসিনা যেভাবে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করেছে আমরাও সেভাবেই করব, কিছু করার থাকলে করেন। ভাবটা হলো এরকম। আমরা জবাব দিতে চাই, হাসিনার বিদায় যেভাবে হয়েছে, সরকার যদি এই রাস্তায় চলতে থাকে এই সরকারেরও বিদায় হবে ইনশাআল্লাহ। তার কারণে এই সরকার নিঃসন্দেহে হাসিনা সরকারের চাইতে শক্তিশালী হবে না। ভারত বহু চেষ্টা করছিল, সর্বশেষ দিন পর্যন্ত হাসিনাকে রাখার জন্য পারছে। বাংলাদেশের জনগণ যদি একবার রুখে দাঁড়ায়, কোনো ফ্যাসিবাদী আধিপত্যবাদী শক্তির দোসর এই কেউ ক্ষমতায় থাকতে পারবে না। এজন্য আজকের এই জনসভায় আমি পরিষ্কারভাবে আহ্বান জানাতে চাই, অবিলম্বে গণভোটের রায় কার্যকর করুন। আর যদি না করেন, জেনে রাখুন আজ হোক কাল হোক গণভোটের রায় আপনারা কার্য করবেন নাকে খত দিয়া আগামী দিনে ইনশাআল্লাহ। যেভাবে কেয়ারটেকার 96 সালে সংবিধানে সংযোজন করেছিলেন নাকে খত দিয়ে, একই কায়দায় কাজ করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এর সাথে সাথে সরকারের কাছে আহ্বান জানাতে চাই, ফ্যাসিবাদের দোসর শেখ হাসিনা সহ যাদের মৃত্যুদণ্ডের রায় হয়েছে অবিলম্বে তাদেরকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালের ফাঁসির রায় কার্যকর করুন। ফ্যাসিবাদের দোসর সরকারের ভিতরে বাইরে যারা আছে
তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসুন। ফ্যাসিবাদী সরকার যেভাবে সর্বত্র পায়খানা থেকে শুরু করে দলীকরণ করেছিলেন, বর্তমান সরকার একই পথে হাঁটছেন। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, কোন স্বৈরাচারী, কোন ফ্যাসিবাদী সরকারকে বাংলাদেশের জনগণ বেশি দিন বরদাস্ত করে নাই। তারা চেয়েছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে, কিন্তু রাজনীতির ইতিহাস বড় নিষ্ঠুর। আমি আগেই বলেছি, রান্না করা হয়েছিল অনেক সুন্দর সুন্দর রান্না, কিন্তু সেই রান্না ফেলে রেখেই পালাইতে বাধ্য হয়েছিল ফ্যাসিবাদী সরকার। কাজী আমরা সরকার, আমাদের নেতা, বিরোধী দলীয় নেতা পার্লামেন্টে বলেছেন, আমরা পার্লামেন্টের ভিতরে সরকারের ভালো কাজের সহযোগিতা করব। কিন্তু সরকার যদি দেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী, জনগণ বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজে অংশগ্রহণ করে, তাহলে আমরা পার্লামেন্টের বিরুদ্ধেও রুখে দাঁড়াবো এবং রাজপথেও আমরা রুখে দাঁড়াবো। আমাদেরকে যদি পার্লামেন্টে কথা বলতে না দেওয়া হয়, রাজপথই হবে এর সমাধান আগামী দিনে ইনশাআল্লাহ। এজন্য আজকের এই সমাবেশে আমি সংগ্রামী ঢাকাবাসীর ভাই বোনদের কাছে আহ্বান জানাতে চাই। জুলাই বিপ্লবের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা নিরপেক্ষ ভূমিকা চাই, আমরা অধিকার চাই। জুলাই বিপ্লবে ছাত্র জনতা জীবন দিয়েছেন শুধু একটি দলের পরিবর্তে আরেকটি দলকে ক্ষমতায় আনার জন্য নয়। জুলাই বিপ্লবে জনগণ জীবন দিয়েছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের জন্য, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য। রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন যতদিন না হবে আমাদের লড়াই চলতেই থাকবে। গণভোটের রায় যতদিন কার্যকর না হবে ততদিন আমাদের লড়াই চলতেই থাকবে। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ ভোটের রায় বাস্তবায়ন করতে এই সরকারকে বাধ্য করবে, এই অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।